ক্লাস 11-এর 2024 ক্যান্ডিডেটরা যারা অর্থাৎ 2024 সালে এই বছর উচ্চ মাধ্যমিকদের সাথে ফাইনাল পরীক্ষা দেবে ক্লাস 11-এর কিন্তু অবশ্যই প্রশ্নপত্র নিয়ে হাজির হয়ে গেলাম। হুবহু কমন প্রশ্নপত্র দেখে নাও তোমরা প্রথম থেকে শেষ অবধি বোর্ডের তৈরি প্রশ্ন দেখো এবং হাজারজন বন্ধুর মধ্যে এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করো যারা 11-এর পরীক্ষা দেবে। আমরা যা ভাবতে পারি আমরা তা সকলেই করতে পারি। আমরা যা কোনোদিনও ভাবিনি সেগুলোকে ইচ্ছে করলেই একবার ভেবে নিতে পারি। শুধু একটা সঠিক সংকল্পের প্রয়োজন। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। কেন এই কথাটি বললাম? বন্ধুরা, ক্লাস 11-এ অনেকেই তোমরা মনে করো যে নতুন ক্লাসে তোমরা উঠেছো মাধ্যমিকের পরে এবং এখানে তোমাদের সমস্যা হবে। না, এখানে আমরা বলে দিই যে প্রথম যে বিষয়টা পরীক্ষা তোমাদের সবার প্রথমে রয়েছে বাংলা বিষয়। 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিকের সাথে পরীক্ষা শুরু হচ্ছে। আর সেই বাংলা বিষয়ের পরীক্ষার জন্য আমরা কিন্তু প্রশ্নপত্র তৈরি করেছি। আজকের এই ভিডিও থেকে আমরা গল্প থেকে কোন কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে কিন্তু টু দ্য পয়েন্ট চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিলাম। অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে প্রথম যারা দেখছো তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবে ক্লাস 11-এর পরীক্ষার্থী বন্ধুরা। আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে আমাদের এই ভিডিওর নোটিফিকেশন বেল অন করে রাখবে যাতে এই রকম ধরনের ভিডিও তোমরা প্রথমে পাও। বন্ধুরা দেখে নাও 2024 সালের 11-এর যে পরীক্ষা হবে সেই পরীক্ষা উচ্চ মাধ্যমিকদের সাথেই হবে। বাংলাতে কী আসবে দেখো। প্রথম প্রশ্ন দেখো, মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই। কোন প্রসঙ্গে এই উক্তি? ভূতের স্বরূপ উল্লেখ করে যে কেন তার মৃত্যু নেই লেখো। তারা ভয়ঙ্কর সজাগ আছে, কাদের কথা বলা হয়েছে? তারা কেন সজাগ থাকে? তার মাথা নেই, সুতরাং কারোর জন্য কোনো মাথা নেই। কার সম্বন্ধে বলা হয়েছে? এই কথা বলার কারণ কি? প্রশ্ন মাত্রেরই দোষ, এই দোষটি কি? এর ফলে কি অবস্থা হয়? কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী? ব্যাখ্যা সহ লেখো। এই চোখ বুঝে চলাই জগতের সবচেয়ে আদিম চলা। কারা এই কথা মনে করেন? জগতের সবচেয়ে আদিম চলা বলতে কি বোঝানো হয়েছে? অথবা সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলাই চলতো। মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, অথবা এই প্রশ্নটাই আসতে পারে ঘুরিয়ে, একেই বলে অদৃষ্টের চালে চলা। অদৃষ্টের চালে চলা তাৎপর্য বিশ্লেষণ করো। ভূতের রাজত্বে কিভাবে শান্তি বজায় থাকে ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, না মাসিমা আর পালাবো না, কে কাকে উক্তিটি করেছে? উক্তিটির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের তাৎপর্য বা নামকরণের সার্থকতা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, গরুর গাড়িতে চড়ে তেলেনাপোতা যাত্রাপথের দৃশ্য ও তাকে ঘিরে কিছু অনুভূতির বিবরণ দাও। 11 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার কি শুধুই একটি ছোট গল্প নাকি আধুনিক বাস্তবতার ছাঁচে ঢালা শকুন্তলা কাহিনী? মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, একথা কবে কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, তেলেনাপোতা ফিরে না যাওয়াটাই স্বাভাবিকতা। প্রসঙ্গ আলোচনা করো। আপনার আসল উদ্দেশ্য নিশ্চয়ই বিস্মৃত হবেন না। উদ্দেশ্যটি কি? ব্যক্তি কী করলো? আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে দিলে জেলে যেতে পর্যন্ত হতে পারে। আইনত মাতাদিন লোটা চুরির হদিশ করার জন্য কি করেছিলেন, তার ফল কি হয়েছিল? ডাকাতের মা গল্পের নামকরণের সার্থক হয়েছে কিনা তা বিচার করো। ছেলের নামে কলঙ্ক এনেছে সে কে? ছেলের নামে কলঙ্ক এনেছে, কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? 18 নম্বর প্রশ্ন, ডাকাতের মাও আসলে সাধারণ মা, গল্পে কিভাবে বোঝা যায়? কবিতা থেকে বড় প্রশ্ন আসবে নেক্সট ভিডিওতে। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা সকল প্রশ্ন উত্তরগুলো কিন্তু টুকে নিয়েছো। তোমাদের পুরো ভিডিও দেখার জন্য যারা পুরো ভিডিও দেখেছো তাদের অত্যন্ত ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী কবিতা থেকে আমরা সাজেশন আনবো অন্যান্য কোন বিষয়ের এবং কোন স্ট্রিমের তোমরা মানে সায়েন্স, আর্টস, কমার্স কোন বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করছো অবশ্যই কমেন্টেতে জানাও।